জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান যুদ্ধের প্রভাব করোনার ভয়াবহতাকে ছাড়িয়ে যেতে পারে পুতিন। আরও জানিয়ে দিব মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে আবারও ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান। আরও জানিয়ে দিব ভরা ক্লাসে প্রেমের প্রস্তাব, অধ্যাপকের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠল শিক্ষার্থীরা। সর্বশেষ জানিয়ে দিব ওয়াইসি আজমল ঘনিষ্ঠতায় আসামির রাজনীতিতে নতুন সমীকরণ। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান যুদ্ধের প্রভাব করোনার ভয়াবহতাকে ছাড়িয়ে যেতে পারে পুতিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রভাব কতটা সুদূর প্রসারী হতে পারে তা আগে থেকে বলা অসম্ভব। তবে এর অর্থনৈতিক ও সামাজিক ক্ষতি বিগত করোনা মহামারীর কোভিড-19 ভয়াবহতাকে ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। বৃহস্পতিবার ২৬ মার্চ মস্কোতে ব্যবসায়িক নেতাদের সাথে আয়োজিত এক বৈঠকে পুতিন এই মন্তব্য করেন। পুতিন জানান, এই সংঘাতের ফলে বিশ্বজুড়ে আন্তর্জাতিক লজিস্টিক্স ও পণ্য সরবরাহ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে জ্বালানি, হাইড্রোকার্বন, ধাতু এবং সার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বর্তমানে চরম চাপের মুখে রয়েছে। এর ফলে বিশ্ববাজারে এসব পণ্যের সংকট ও দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। বৈঠকে পুতিন উল্লেখ করেন, অনেক বিশেষজ্ঞ এই সংঘাতের সম্ভাব্য ফলাফলকে করোনা মহামারীর সঙ্গে তুলনা করছেন। তিনি মনে করিয়ে দেন যে মহামারী যেমন বিশ্বের প্রতিটি মহাদেশের উন্নয়নের গতি স্তিমিত করে দিয়েছিল, বর্তমান যুদ্ধ পরিস্থিতিও বিশ্ব অর্থনীতিতে একই ধরনের স্থবিরতা নিয়ে আসতে পারে। সংঘাতের ভবিষ্যৎ নিয়ে পুতিন বলেন, এই মুহূর্তে এর সঠিক পরিণতি অনুমান করা খুবই কঠিন। এমনকি যারা সরাসরি এই সংঘাতের সাথে জড়িত তারাও সম্ভবত বুঝতে পারছেন না শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা, ভ্লাদিমির পুতিন। মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে আবারও ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি শুক্রবার ২৭ মার্চ এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে তারা বৃহস্পতিবার ২৬ মার্চ ইসরায়েলের বিভিন্ন স্থান এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সেনাদের ব্যবহৃত সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আইআরএনএ এবং ফার্স নিউজ এজেন্সির জানায়, এই হামলায় দূরপাল্লার ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের পাশাপাশি অত্যন্ত বিধ্বংসী ড্রোন ব্যবহার করা হয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং বাহরাইন। বিশেষ করে বাহরাইনে মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি রক্ষণাবেক্ষণ কেন্দ্রে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি স্থাপনায় হামলা চালানোর পূর্ব নির্ধারিত সময়সীমা দ্বিতীয়বারের মতো পিছিয়ে আগামী ৬ এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছেন। ট্রাম্পের দাবি, তেহরানের পক্ষ থেকে আলোচনার অনুরোধ আসায় এবং শান্তি আলোচনা খুব ভালোভাবে এগিয়ে চলায় তিনি এই ১০ দিনের বিরতি দিয়েছেন। ট্রাম্প আরও জানান, আলোচনার সদিচ্ছা দেখাতে ইরান ইতিমধ্যে হরমুজ প্রণালী দিয়ে ১০টি তেলবাহী ট্যাঙ্কার চলাচলের অনুমতি দিয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের মাধ্যমে ইরানকে ১৫ দফা সংবলিত একটি অ্যাকশন লিস্ট পাঠানো হয়েছে, যার আনুষ্ঠানিক জবাব তেহরান ইতিমধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠিয়েছে। তবে ইরান সরকারের পক্ষ থেকে শর্ত দেয়া হয়েছে যে এই যুদ্ধ বন্ধ করতে হলে ইরান ও হিজবুল্লাহর উপর হামলা পুরোপুরি বন্ধ করতে হবে, যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে এবং হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌমত্বকে সম্মান জানাতে হবে। অন্যদিকে ট্রাম্পের কঠোর অবস্থানে কিছুটা সুর নরম করতে দেখা গেলেও হোয়াইট হাউসের বৈঠকে তিনি ইরানকে পুরোপুরি গুড়িয়ে দেওয়ার হুমকি দিতে ছাড়েননি। এমনকি ভেনেজুয়েলার মতো ইরানের তেল সম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার সম্ভাবনা নিয়েও কথা বলেছেন তিনি। যুদ্ধের চতুর্থ সপ্তাহে এসে ইসরায়েলের ভেতরেও রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে। বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড সতর্ক করে বলেছেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তাদের সক্ষমতার শেষ সীমায় পৌঁছে গেছে এবং কোনো সুনির্দিষ্ট কৌশল ছাড়াই সরকার তাদের একাধিক ফ্রন্টে যুদ্ধে ঠেলে দিচ্ছে। এরই মধ্যে বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় ইরানি নৌবাহিনীর কমান্ডার আলী রেজা তাংসিরি সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পাল্টা জবাবে ইরানের ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ২ জন নিহত হয়েছে এবং সৌদি আরব ও কুয়েতেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। বর্তমানে দুই পক্ষই আলোচনার টেবিলে থাকলেও মাঠ পর্যায়ে পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। সূত্র হুরিয়েট ডেইলি নিউজ। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা।
ভরা ক্লাসে প্রেমের প্রস্তাব, অধ্যাপকের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠল শিক্ষার্থীরা। কর্ণাটকের বেঙ্গালুরু গ্রামীণ জেলার নেলামঙ্গলার টি বেগু এলাকার একটি বেসরকারি মেডিকেল কলেজে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। বৃহস্পতিবার ২৬ মার্চ ক্লাস চলাকালীন হঠাৎ করেই এক ৫০ বছর বয়সী অধ্যাপক ১৯ বছরের এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন। মুহূর্তেই পুরো শ্রেণীকক্ষ স্তব্ধ হয়ে যায়, পরে তা ক্ষোভে রূপ নেয়। জানা যায়, ক্লাসে পোডিয়ামে দাঁড়িয়ে প্রথমে বক্তব্য দিচ্ছিলেন ওই অধ্যাপক। হঠাৎ তিনি নির্দিষ্ট এক ছাত্রীর উদ্দেশ্যে নিজের ভালোবাসার কথা প্রকাশ করেন। অধ্যাপক দাবি করেন ওই ছাত্রী নাকি আগে তার কাছে নিজের অনুভূতির কথা জানিয়েছিল, সে কারণেই তিনি প্রকাশ্যে সেই প্রস্তাব গ্রহণ করছেন বলে জানান। শুধু তাই নয়, এ উপলক্ষে ক্লাসের সবাইকে চকলেট দেওয়ার ঘোষণাও দেন তিনি। অধ্যাপকের এই আচরণে প্রথমে সবাই হতবাক হয়ে যায়। কিছুক্ষণ নীরব থাকার পর পরিস্থিতি দ্রুত বদলে যায়। অভিযুক্ত ছাত্রী সঙ্গে সঙ্গেই প্রতিবাদ করেন। তিনি স্পষ্ট জানান এমন কোনো কথা তিনি কখনো বলেননি এবং এই আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তিনি বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানাবেন বলেও ঘোষণা দেন। এ সময় অধ্যাপক বারবার দাবি করতে থাকেন ছাত্রীটি তাকে ভালোবাসার কথা জানিয়েছিল এবং এর প্রমাণ হিসেবে সিসিটিভি ফুটেজ রয়েছে বলেও উল্লেখ করেন। এতে ক্লাসের পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনার কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ক্লাসের বাইরে বের হতেই ক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই অধ্যাপককে ঘিরে ধরে। পরে তাকে জুতাপেটা করা হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে ওই ছাত্রীও তাকে আঘাত করছেন। ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই এটিকে শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কের গুরুতর লঙ্ঘন হিসেবে দেখছেন। স্থানীয় সূত্র জানায় অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে। পাশাপাশি কলেজ কর্তৃপক্ষ আলাদা তদন্ত শুরু করেছে। এর আগেও ওই অধ্যাপকের বিরুদ্ধে একই ধরনের আচরণের অভিযোগ উঠেছিল বলে স্থানীয় সূত্রে দাবি করেছে। ফলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো হয়েছে। ওয়াইসি আজমল ঘনিষ্ঠতায় আসামের রাজনীতিতে নতুন সমীকরণ। সর্বভারতীয় মজলিসি ইত্তেহাদুল মুসলিমিনের এআইএমআইএমের সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি এবং বদরুদ্দিন আজমলের মধ্যে নতুন করে রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত মিলছে আসামের রাজনীতিতে। বৃহস্পতিবার ২৬ মার্চ হায়দরাবাদে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর এ জল্পনা আরও জোরালো হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দুই দলের মধ্যে সরাসরি জোট না হলেও পারস্পরিক সমর্থনের একটি সমীকরণ তৈরি হচ্ছে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। সূত্র জানায় আজমলের ছেলে এবং প্রাক্তন বিধায়ক আব্দুর রহমান আজমল বৃহস্পতিবার হায়দরাবাদে ওয়াইসির বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন। সেই বৈঠকের পরই দুই দলের মধ্যে যোগাযোগ আরও গভীর হয়েছে। একই সঙ্গে ফোনে আজমলের সঙ্গে সরাসরি কথাও বলেন ওয়াইসি। জানা গেছে আগামী ২ ও ৩ এপ্রিল আসামে একাধিক জনসভায় অংশ নেবেন ওয়াইসি। বিশেষ করে হোজাই জেলার বিন্নাকান্দি আসনে আজমলের সমর্থনে প্রচারে নামবেন তিনি। এই ঘোষণার পরই অসমের রাজনৈতিক অঙ্কন নতুন করে সাজাতে শুরু করেছে বিভিন্ন দল। উল্লেখ্য, এর আগে দুই দলের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হলেও তা শেষ পর্যন্ত সফল হয়নি। কিন্তু নির্বাচনের মুখে এসে আবারও সমর্থনের এই বার্তা অনেক তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গত লোকসভা নির্বাচনে আজমলের দল বড় ধাক্কা খেয়েছিল। ধুবড়ী কেন্দ্র থেকে আজমল নিজেই বড় ব্যবধানে পরাজিত হন। এর ফলে দলের ভিতরে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। পাশাপাশি দলের একটি বড় অংশের ভোট অন্যদিকে সরে যায় বলেও জানা যায়। বিশেষ করে বাংলাভাষী মুসলিম ভোটের একটি বড় অংশ কংগ্রেসের দিকে ঝুঁকেছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত। এর ফলে আজমলের দলের প্রভাব অনেকটাই কমে যায়। দলের একাধিক বিধায়কও দল ছেড়ে অন্য দলে যোগ দিয়েছেন। বর্তমানে আসাম বিধানসভায় আজমলের দলের সদস্য সংখ্যা ১৫। যদিও ২০১১ সালে দলটি ১৮টি আসন জিতে তাদের সর্বোচ্চ সাফল্য অর্জন করেছিল। সেই তুলনায় বর্তমান পরিস্থিতি অনেকটাই কঠিন বলে মনে করা হচ্ছে। এ অবস্থায় ওয়াইসির সমর্থন আজমলের জন্য কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে এই সমর্থন মূলত সংখ্যালঘু ভোটকে এক জায়গায় টানার চেষ্টা। তবে অন্য অংশের মতে এতে ভোট ভাগ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। এরই মধ্যে পূর্ব ভারতের রাজনীতিতে নিজের প্রভাব বাড়ানোর লক্ষ্যে একাধিক পদক্ষেপ নিচ্ছেন ওয়াইসি। সম্প্রতি পশ্চিমবঙ্গেও তিনি একটি আঞ্চলিক দলের প্রতি সমর্থন জানিয়েছেন। ফলে স্পষ্ট পূর্বাঞ্চলে নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করতে চাইছেন তিনি। সব মিলিয়ে আসামের নির্বাচনের আগে এই নতুন সমীকরণ রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এখন দেখার এই সমর্থন ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলতে পারে। আসাম বিধানসভা।